আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ। গেম অফ স্টাডি এর তরফ থেকে আমি আবির স্যার আবারও হাজির হয়েছি আপনাদের সামনে। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে কথা বলবো। অর্থাৎ যেই টপিকটা নিয়ে আছে কথা বলবো সেটা মোটামুটি আপনারা সকলেই বুঝতে পেরেছেন আশা করি থাম্বনেল ডেসক্রিপশন দেখে। সেটি হচ্ছে আইবি ইউনিট নিয়ে আপনাদের যে কমন প্রশ্ন, তারপর হচ্ছে যত ধরনের কিউরিওসিটি রয়েছে আপনাদের মাঝে, তো সেগুলো আজকে আমরা দূর করার চেষ্টা করব। তো আজকে আইবিএ ইউনিট নিয়ে কথা বলবো, যেটা অনেক স্টুডেন্টের কাছে একটা স্বপ্নের ইউনিটের মতো। আর কেন আপনাকে আইবিএ ইউনিটে পড়া উচিত বা অবশ্যই অ্যাপ্লাই করা উচিত, এইটা নিয়েও আমরা বলবো। আর তাছাড়া আপনি নিজেও বুঝতে পারবেন যে এই ইউনিটটা আসলে কাদের জন্য, তারপরে হচ্ছে কত পয়েন্ট লাগে, এরপর হচ্ছে আনুমানিক পাসিং যে রেট, অর্থাৎ সেটা পাশের হার আনুমানিক কত, ঠিক আছে, আর কি কি বই আপনার কাজে লাগতে পারে। তো এভরিথিং আমি হচ্ছে চেষ্টা করব আপনাদেরকে সাজেশন করার। ওকে, সো আজ আর দেরি না করে আমি শুরু করতেছি আজকের ভিডিওটা। ওকে, সো প্রথম যে কমন প্রশ্ন যেটা ম্যাক্সিমাম স্টুডেন্ট ইভেন আমাকে করে থাকে সেটা হচ্ছে, ইভেন আপনাদেরও প্রশ্ন থাকে অনেকের। ওকে, সো প্রথম প্রশ্ন হচ্ছে আইবিএ অর্থাৎ ঢাকা ইউনিভার্সিটি আইবিএ তে ভর্তি পরীক্ষা কারা দিতে পারে। আচ্ছা, যারা জানেন না তাদেরকে একটু বলে নেই যে আইবিএটা হচ্ছে আপনার ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, বা সংক্ষেপে এটাকে ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট বলা হয়, ঠিক আছে। ওকে, এখন অনেকেরই প্রশ্ন থাকে বা অনেকেরই একটা ভুল ধারণা থাকে, মিসকনসেপশন, যেটা হচ্ছে এই আইবি ইউনিট শুধুমাত্র কমার্সের স্টুডেন্টদের জন্য। বিষয়টা আমি বলে দিতেছি যে আসলে এরকম না, ঠিক আছে। আপনি আর্টস বা সায়েন্স বা যেই ব্যাকগ্রাউন্ডেরই হন না কেন, ইভেন আপনি যদি মাদ্রাসা লেভেলের স্টুডেন্ট যদি হয়ে থাকেন, আলিম বোর্ড হয়ে থাকেন, অথবা হচ্ছে ইংলিশ মিডিয়াম তো আছেই, ঠিক আছে। ইংলিশ মিডিয়াম থেকেও যদি আপনি এইচএসসি কমপ্লিট করে থাকেন, তাহলে আপনি ফ্রম আবেদন করার যদি যোগ্যতা অর্জন করে থাকেন, আপনার এসএসসি এবং এইচএসসির যে পয়েন্ট ওই অনুযায়ী যদি ঠিক থাকে, তাহলে অবশ্যই আপনি কি আইবি ইউনিভার্সিটিতে অর্থাৎ আইবি ইউনিটে পরীক্ষা দিতে পারবেন, ঠিক আছে। তো এই নিয়ে কোনো সন্দেহ নেই, ঠিক আছে। তো এইটা ভুল ধারণা রাখা যাবে না যে শুধুমাত্র কমার্সদের জন্যই না, কারণ এমন আমার পরিচিত অনেকেই আছে যারা হচ্ছে আর্টস সায়েন্স ব্যাকগ্রাউন্ড, ইভেন হচ্ছে মাদ্রাসা লেভেলের স্টুডেন্টরাও কিন্তু আছে, ঠিক আছে। আর আইবি ইনস্টিটিউটে এত বেশি এত বেশি কম্পিটিশন থাকার আরও একটা মূল কারণ আছে। সে মূল কারণটা হচ্ছে, যেহেতু এটা আশা করি নামেই বুঝতে পারছেন যে ব্যবসা প্রশাসন ইউনিট, কারণ এই ইউনিটটা মূলত পুরোপুরিভাবে কর্পোরেট যে সাইট আছে বাংলাদেশে, অর্থাৎ বাংলাদেশের যে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর সাথে প্রত্যক্ষভাবে কিন্তু জড়িত, ঠিক আছে। অর্থাৎ বাংলাদেশের যদি কয়েকটা বড় কোম্পানির নাম যদি আমি বলি, যেমন ফ্রেশ কোম্পানি আছে, তারপর হচ্ছে প্রাণ কোম্পানি আছে, এরপর স্কোয়ার হতে পারে, এরকম বড় বড় কোম্পানি হচ্ছে মূলত এই আইবিএ ইনস্টিটিউট যেটা, অর্থাৎ ঢাবির আইবিএতে ভিজিট করতে কিন্তু আসে। তো আশা করি বুঝতেই পারছেন যে কেন এটা নিয়ে এত কম্পিটিশন এত বেশি স্টুডেন্টদের মাঝে। কারণ স্বাভাবিক, যারা একটু হাই লেভেলের হচ্ছে চাকরি পেতে চান শুরু থেকেই, অর্থাৎ অনার্সের কি বলে অনার্স শেষে থেকে বা হচ্ছে অনার্সের মাঝে দিয়ে অনেকের আবার ইন্টার্নি করারও সুযোগ থাকে। তো অনেক অপরচুনিটি থাকে, বিশেষ করে জব অপরচুনিটি যাদের আছে, ইউনিলিভার সহ বড় বড় কোম্পানিরা আসে। তো এটাও একটা বলতে পারেন কিছুটা স্বপ্নের জায়গা মিডল ক্লাস ফ্যামিলি, বিশেষ করে তাদের জন্য। আর এছাড়াও হায়ার ক্লাস বেশিরভাগই ক্লাসের ফ্যামিলি ক্লাসের স্টুডেন্টরা এখানে ট্রাই করে অবশ্যই, ঠিক আছে। আর যারা জানেন না হচ্ছে এই ভিডিওতে আমি সব কিছু বিষয় ক্লিয়ার করব। ওকে, সো যেটা প্রথম যে প্রশ্ন, আশা করি উত্তরটা পেয়ে গেছেন যে আইবিএ ঢাকা ইউনিভার্সিটি আইবিএ ইউনিটে আপনি যে ইউনিটই হন না কেন, আপনার যদি আবেদন যোগ্যতার মতো পয়েন্ট থাকে, অর্থাৎ সেগুলো নিয়েও কথা বলবো যে কত পয়েন্ট লাগে না লাগে, তো এই পয়েন্ট যদি আপনার থাকে তাহলে আপনার আর কোনো প্রবলেম নেই, তো আপনি পরীক্ষা দিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমরা চলে যাচ্ছি আপনাদের পরবর্তী প্রশ্নে, ঠিক আছে, পরবর্তী কমন প্রশ্ন যেটা ম্যাক্সিমাম স্টুডেন্টরা করেন আমাকে। ওকে, তো যাচ্ছি আমরা পরবর্তী স্লাইডে। ওকে, সো আমরা পরবর্তী প্রশ্নের সম্মুখীন হয়েছি, যেটা খুবই কমন, যেটা আমাকে অনেকেই করে থাকেন, যেটা আপনাদের কমন প্রশ্ন অনেকের মাইন্ডে থাকে যে ডিইউআইবিএ যে ইউনিট সেটার জিপিএ কত লাগবে।
খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। আর শুরুতেই বলে রাখতেছি আমি, অবশ্যই আপনাদের জিপিএ এর কথা যদি বলি, আপনার এসএসসি এবং এইচএসসি দুইটা মিলিয়ে কমপক্ষে আপনার কমপক্ষে 7.5 অর্থাৎ 7.50 কিন্তু লাগবে, ঠিক আছে, এসএসসি এবং এইচএসসি দুইটা মিলিয়ে। ওকে, আর ইংলিশ মিডিয়ামের কথা যদি বলি, ইংলিশ মিডিয়ামে হচ্ছে আপনার ও লেভেল এবং এ লেভেল দুইটা মিলিয়ে হচ্ছে এই সেম, আর 7.5, ঠিক আছে। 7.5 বা 7.50 উপরে থাকলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, অনেকেরই আরেকটা ভুল ধারণা আছে যেটা আমি একটু ক্লিয়ার করে দিতে চাই। অনেকেরই মনে করতে পারেন যে এসএসসি এইচএসসিতে আপনার ইংরেজিতে আপনার গোল্ডেন এ প্লাস রাখবে, এই গোল্ডেন এ প্লাস ছাড়া অ্যাপ্লাই করা যাবে না, এই ধারণাটা রাখা যাবে না, ঠিক আছে। এই ধারণাটা টোটালি একটা রং আর কি চিন্তাধারা, ঠিক আছে। তো এরকম মোটেও না, কারণ ইভেন অনেকে এরকমও আছে যে ইংলিশে শুধু এ পেয়েছে বা হচ্ছে বিও পেয়েছে, এরকম স্টুডেন্টও আছে, তারপরেও সে অ্যাপ্লাই করছে, ইভেন সে আপনার কি বলে ইভেনচুয়ালি হচ্ছে সে সিলেক্টও হয়েছে। তো এরকমও বহু স্টুডেন্ট আছে, ঠিক আছে। তো এইটা ধারণা করা যাবে না, কারণ স্পেসিফিক সাবজেক্টের কোনো রিকমেন্ডেশন নাই। ওকে, আর 7.50 চাওয়া হয়েছে, এটা কিন্তু আপনাদের চতুর্থ সাবজেক্ট সহ, ঠিক আছে। তো চিন্তার কোনো কারণ নেই। তো মোটামুটি এটা একটা কি বলে গেটেবল একটা জিপিএ আমি বলবো, ঠিক আছে। ওকে, আচ্ছা, তো যেটা বললাম এসএসসি এবং এইচএসসি ন্যূনতম জিপিএ আনুমানিক হচ্ছে আপনার 7.50 তো দুইটা মিলিয়ে লাগবেই, আর স্পেসিফিকভাবে অ্যাটলিস্ট আপনার 3.50 থাকতে হবে। এখন এটা আপনার প্রতি বছর রেজাল্টের উপর, এইচএসসির রেজাল্টের উপর ডিপেন্ড করে। অনেক সময় আপনার ন্যূনতম জিপিএ 3.50, আবার অনেক সময় 4 রাখে, ঠিক আছে, বাট অধিকাংশ সময় 3.50ই বেশি রাখে। তো সর্বনিম্ন এসএসসি এবং এইচএসসিতে সর্বনিম্ন জিপিএ 3.50 থাকতে হবে, ঠিক আছে। আর সর্বোচ্চ দুইটা মিলিয়ে 7.50 বা তার উপরে থাকলে আপনি এক্সাম দিতে পারবেন। ওকে, অর্থাৎ সহজ ভাষা বলতে গেলে ফর্ম তুলতে পারবেন, এক্সাম দিতে পারবেন। ওকে, আচ্ছা, তো এখন পরবর্তী 3 নাম্বার প্রশ্নতে যাই। খুবই কমন একটা প্রশ্ন, যেটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। ওকে, তো 3 নাম্বার স্লাইডে যাচ্ছি আমরা তৃতীয় প্রশ্নের অ্যান্সারটা বের করতে। ওকে, সো যে বিষয়টা আমি বললাম, এইটা নিয়েও অনেকে আমাকে প্রশ্ন করেছিল, যে হচ্ছে ইভেন আমাকে স্টিল নাও এখনও করে অনেক স্টুডেন্টরা। ওকে, আর সেটা হচ্ছে ইংরেজি এবং গণিতে অসাধারণ দক্ষতা অর্জন করতে হবে কি না, বিশেষ করে যারা ম্যাথ এবং ইংলিশে যারা দুর্বল রয়েছেন তাদের জন্য এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এটাও একটু জেনে রাখেন। আর এটা অনেকাংশে সত্য, ঠিক আছে, অধিকাংশই। কারণ দেখা যায় আপনার অধিকাংশ যে আইবি ইউনিটের যে প্রশ্নগুলো রয়েছে, আপনার কোয়েশ্চেন ব্যাংক দেখলেই বুঝতে পারবেন। যদি কেউ কোয়েশ্চেন ব্যাংকগুলো সংগ্রহ করে থাকেন বা যদি স্টাডি করে থাকেন, তাহলে বেশিরভাগই প্রশ্ন করা হচ্ছে আপনার ইংলিশ এবং ম্যাথ থেকে, ঠিক আছে। ওকে, তো এই দুইটার অবশ্যই বেসিক বিষয়টা স্ট্রং থাকাটা অনেক জরুরি, ঠিক আছে। আর আরেকটা বিষয় যে বিষয়টা যে যদি কারোর এই ইংলিশ গণিতে যদি দুর্বল যদি আপনি থেকেও থাকেন, তাহলেও চিন্তার কোনো কারণ নেই। আপনি যদি পরিশ্রমী হন, পরিশ্রম যদি করেন, পরিশ্রমের কোনো বিকল্প নেই। তো যদি করতে পারেন তাহলে অবশ্যই আপনি হচ্ছে ইনশাল্লাহ আপনি উত্তীর্ণ হবেন, ঠিক আছে, অর্থাৎ আপনি সিলেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। কারণ ইভেন এরকম অনেকে রয়েছে যারা হচ্ছে ওভার কনফিডেন্সের কারণে দেখা যায় যাদের ডাবল এ প্লাস রয়েছে, বিশেষ করে তাদের। আর ইংলিশ মিডিয়ামে যাদের মোটামুটি যারা ইংলিশ মিডিয়ামে যারা রয়েছেন, তাদের ইংলিশে হচ্ছে অলরেডি আপনাদের কি বলে স্কিল অলরেডি ডেভেলপ হয়ে আছে, ম্যাক্সিমামেরই থাকে। আপনারা হচ্ছে বেশি ম্যাথে মনোযোগ দিবেন, ঠিক আছে। কারণ এই দুইটা সাবজেক্টে একটু বেশি মনোযোগ দিতে হবে, ঠিক আছে। কেন, আপনারা হচ্ছে একটু পরীক্ষার যে বিষয়গুলো সেটা দেখলেই বুঝতে পারবেন, ঠিক আছে। তার আগে অবশ্যই যাদের ইংলিশ এবং ম্যাথে দুর্বলতা রয়েছে তারা অবশ্যই এই বিষয়গুলো স্ট্রং করে ফেলেন, ঠিক আছে। আর কি কি বই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হবে এই বিষয়টা নিয়েও আমি আসতেছি। ম্যাথ এবং ইংলিশের জন্য আপনারা কি কি বই নিতে পারেন এবং প্রবলেম সলভ করতে পারেন বইগুলোর, কোয়েশ্চেনগুলোর, তাহলে আশা করি আপনাদের জন্য অনেক বেটার হবে। ওকে, সো এই প্রশ্নের অ্যান্সারটাও আমরা জানলাম যে ইংরেজি এবং গণিতে হ্যাঁ আসলেই অনেক একটু দক্ষতা তো অর্জন করতেই হবে, স্বাভাবিক, ঠিক আছে। ওকে, কারণ ইংলিশ এবং ম্যাথে যদি আপনি মোটামুটি লেভেলেরও যদি না পারেন, তাহলে দেখা যাবে আপনি পাসিং মার্ক যেটা আছে, অর্থাৎ পাস মার্ক যেটা আপনি উঠাতে পারবেন না। তো যার কারণে আপনার সিলেকশনটা অনেক বেশি কষ্টসাধ্য বা প্রায় অসম্ভব হয়ে যাবে, ঠিক আছে।
সো আশা করি বুঝতে পেরেছেন। তো এরপরে আমরা পরবর্তী প্রশ্নতে যাচ্ছি, যেটা আসলে অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে আমরা মান বন্টন নিয়ে কথা বলবো। ঠিক আছে, প্রশ্নর কিভাবে আসতে পারে, কোন কোন সাবজেক্টের উপর, আর কিভাবে মার্কিং হবে। ওকে, সো পরবর্তী স্লাইডে যাচ্ছি। ওকে, সো এখন যেটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আসতেছি, আমি ভিডিওটা খুবই শর্ট করার চেষ্টা করতেছি যাতে খুব বেশি লং না হয়, যাতে আপনারা বিরক্ত বোধ না করেন। ঠিক আছে, একটু বেশি যদি বড় হয়ে যায় তাহলে আমি আসলে অনেক দুঃখিত, চেষ্টা করবো খুব আর্লি শেষ করার। আচ্ছা, তো মূলত পরীক্ষার মান বন্টনটা এভাবে হচ্ছে যে আইবি ইউনিটের পরীক্ষার মান বন্টন অনেকেরই থাকে। তো মূলত পর্যায় হচ্ছে টোটাল 2টি পর্যায়ে পরীক্ষা হবে, একটা হচ্ছে এমসিকিউ আর একটা হচ্ছে রিটেন। ঠিক আছে, প্রথমে এমসিকিউ পরীক্ষা হবে, পরবর্তীতে হচ্ছে রিটেন পরীক্ষা হবে। ঠিক আছে, আচ্ছা, আর 3টি বিষয়, টোটাল হচ্ছে 3টি বিষয়ে পরীক্ষা হবে। একটা হচ্ছে আপনার ম্যাথমেটিক্স, যেটা একটু আগে আমি বললাম, এই জন্য একটু বেশি মনোযোগ সহকারে আপনাদের মনোযোগ দিতে বললাম এই সাবজেক্ট দুটোতে। ম্যাথ এবং ইংলিশ এই দুইটা কিন্তু আছে। ঠিক আছে, ওকে, ম্যাথমেটিক্সে আনুমানিক আপনার 25 থেকে 30 মার্কের উপর। এখন এটা আপনার কি বলে, আইবি এর যারা প্রশ্ন করেন, অর্থাৎ তাদের উপর ডিপেন্ড করে তারা 25টা করবেন নাকি 30 মার্কের আর কি প্রশ্ন করবেন। ঠিক আছে, এটা সম্পূর্ণ তাদের উপর। ঠিক আছে, এখন আনুমানিক বলা যেতে পারে যে অ্যাভারেজ আপনার 25টা প্রশ্ন কিন্তু থাকবে ম্যাথের থেকে এবং ইংলিশের থেকে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আসতেছে হচ্ছে অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি, যেটা হচ্ছে আপনার বিশ্লেষণী। আচ্ছা, এই বিষয়টা যারা জানেন না তাদেরকে একটু বলে রাখি, এটা হচ্ছে আপনার ওই একটু কাইন্ড অফ বলতে পারেন জেনারেল নলেজ টাইপের প্রশ্ন, অর্থাৎ গাণিতিক বুদ্ধিমত্তা বা আইকিউ লেভেলের টাইপের প্রশ্ন, বা এখানে ধাঁধা হইতে পারে অথবা হচ্ছে পাজেল সলভিং হইতে পারে। তো এই টাইপের প্রশ্ন থাকবে আপনার 20টা থেকে 15টা অ্যাভারেজে। ঠিক আছে, তো আনুমানিক সবকিছু মিলিয়ে আপনার টোটাল মার্ক হচ্ছে পরীক্ষার 75 মার্কে পরীক্ষাটা হবে। ঠিক আছে, ওকে, এখন একটা প্রশ্ন আপনাদের মনে আসতেই পারে যে হচ্ছে এই 75 মার্কের মধ্যে আনুমানিক কত পেলে আমার একটা সিট কনফার্ম থাকতে পারে। আচ্ছা, এটা প্রশ্নটা যদিও অনেক জটিল, কারণ হচ্ছে এটা প্রতি বছর নির্ভর করে প্রশ্ন কি হার্ড করা হয়েছে না তুলনামূলক ইজি করা হয়েছে। তারপরেও আমি একটা ক্যালকুলেশন দিতে পারি যে আনুমানিক 60% মার্ক যদি রাখতে পারেন এই 75-এর মধ্যে, অর্থাৎ 75-এর হাফ মার্কের একটু বেশি যদি রাখতে পারেন, অর্থাৎ আনুমানিক বলতে পারেন যে 40 বা 50, ঠিক আছে, বা 45 বা 50 বা 50 থেকে 55 এরকম টাইপের যদি মার্ক যদি রাখতে পারেন, তাহলে বলা যায় আপনার সিলেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, তবে হ্যাঁ, এখানেও দুশ্চিন্তা কিন্তু ক্লিয়ার হয়নি। আপনি যদি এমসিকিউ এবং রিটেন ক্লিয়ার করেও যদি ফেলেন, তাহলেও এখানে একটা কি বলে আর দুঃখের বিষয় রয়েছে, সেটা হচ্ছে আপনার ভাইবা কিন্তু রয়েছে। ঠিক আছে, তো ভাইবাতে কিন্তু বাকি নাম্বার থাকবে। তো আনুমানিক আমার কাছে মনে হয় আই থিঙ্ক ভাইবাতে বাকি মার্কগুলো থাকে। তো 100 মার্কে তো পরীক্ষা হয়, ভাইবাতে বাকি নাম্বার থাকে। আর ভাইবা নিয়ে এত প্রবলেম ফেস করার তেমন কারণ নেই, বিশেষ করে যদি আপনাদের ইংলিশটা একটু ভালো থাকে, কারণ আমি যতটুকু জানি যে ভাইবাটা অধিকাংশ প্রশ্ন আপনার ইংলিশে করা হইতে পারে। ঠিক আছে, তো অবশ্যই ইংলিশ স্পোকেনটা একটু ডেভেলপ করতে হবে। ঠিক আছে, অ্যাটলিস্ট বেসিক লেভেলের, যাতে আপনি আপনার ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে বেসিক যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলোর অ্যান্সার যাতে আপনি দিতে পারেন। ঠিক আছে, যেমন ইংলিশে আপনাকে ইন্ট্রোডাকশন দেওয়ার, তারপরে হচ্ছে আপনার গুরুত্বপূর্ণ বা হবি কি হইতে পারে, বা আপনার কেন আইবিএতে পড়তে চান। ঠিক আছে, এই রিলেটেড প্রশ্ন কিন্তু আপনার যারা বিশেষজ্ঞরা রয়েছেন সিলেক্টর প্যানেলে, তারা কিন্তু করতে পারেন ভাইবাতে। তো এই রিলেটেড প্রশ্ন অবশ্যই আপনারা অবশ্যই ইংলিশে করে যাবেন। আর বাংলাতে আসলে আশা করি তো তাহলে তো আপনাদের ভাগ্য অনেক ভালো, যাদের হচ্ছে বাংলাতেই যদি অধিকাংশ প্রশ্ন যদি ভাইবা থেকে করে থাকে, তাহলে তো তাহলে তো আমি বলবো আপনাদের জন্য অনেক কি বলে লাক অনেক ভালো, যাদের যাদের করবে। তবে ম্যাক্সিমামই হচ্ছে কি ইংলিশে আসার, আপনার ইংলিশের স্পোকেনটা ডেভেলপ করা অনেক জরুরি। ইংলিশে কোয়েশ্চেন আসে একটু বেশি ভাইবাতে। ঠিক আছে, আচ্ছা, তো আশা করি বুঝতে পেরেছেন। আর হ্যাঁ, আরেকটা খুবই জরুরি বিষয় যেটা আমি মিস করতেছিলাম, সেটা হচ্ছে এটা তো গেল পরীক্ষা 75 মার্কের। আর যদি আপনি ভুল অ্যান্সার করেন, অর্থাৎ আপনি যদি এমসিকিউতে প্রতিটা রং অ্যান্সারের জন্য 0.25 মার্ক কিন্তু কাটা যাবে। অর্থাৎ প্রতিটা ভুল যেটা আপনি অ্যান্সার করবেন, যেটা আপনার প্রশ্নের উত্তর ভুল হবে, সেইটা আপনার হচ্ছে কি যেটা সঠিক হয়েছে সেটা থেকে
প্রতিটা ভুল এমসিকিউ এর অ্যান্সারের জন্য আপনাকে 0.25 মার্ক কাটা যাবে। তো এটা একটু সাবধানতা অবলম্বন করবেন, যাতে হচ্ছে আপনারা যেটাই অ্যান্সার করেন সেটা যেন মোটামুটি সঠিক হয়। ঠিক আছে? ওকে, কারণ অনেক স্টুডেন্ট এরকম আছে যে এই নেগেটিভ মার্কিং এর জন্য তারা অনেকে চান্স পায় না বা এটার জন্যই ফেল করে। ঠিক আছে? তো এটা খুবই সাবধানতা বজায় রাখতে হবে। ঠিক আছে? ওকে, কারণ কম্পিটিশন কিন্তু অনেক বেশি, অনেক, এটা বলারও ধারণা নেই। কারণ আইবিএ তে আনুমানিক আসন সংখ্যা হচ্ছে প্রায় আনুমানিক 200-র কাছাকাছি। 200 থেকে এখন জানি না, আপনার মনে হয় সিট আর সংখ্যা মনে হয় আরও কমিয়েছে। এটা নির্ভর করে প্রতি বছর কি পরিমাণে স্টুডেন্ট তারা নিবে, কখনো 200 বা 250 বা এটার মধ্যেই থাকে, বা বলতে পারেন আপনার 160 থেকে আপনার 250 এটার মধ্যেই এই স্কেলটা থাকে। ঠিক আছে? তো আপনি বুঝতেই পারছেন যে কেন আপনার এত বেশি মানে কম্পিটিশন থাকে। ওকে, আর মোটামুটি এক্সামটাও কিন্তু হায়ার লেভেলের। ঠিক আছে? তা আপনি কোয়েশ্চেন ব্যাংকগুলো দেখলেই বুঝতে পারবেন। আচ্ছা, পরবর্তী টপিকটায় আসি, যেটা খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। সেটা হচ্ছে আমরা বুক লিস্টগুলো, অর্থাৎ কোন বইগুলো আপনাকে আইবিএ জয় করতে সাহায্য করবে সেগুলো নিয়ে আলোচনা করব, এবং আবেদন ফি আনুমানিক কত হতে পারে সেটা নিয়ে আলোচনা করব। ওকে, তো পরবর্তী স্লাইডে যাচ্ছি। ওকে, সো এখন আলোচনা করব আমরা বুক লিস্ট এবং আবেদন ফি। আচ্ছা সরি, এখানে একটু টাইপিংটা মিস্টেক হয়েছে, এটা আমি পরীক্ষার মানবন্টন না, এটা হবে বুক লিস্ট। হ্যাঁ, আচ্ছা, এটা একটু খেয়াল করে নিন। চাইলে আপনারা হচ্ছে ভিডিওটা পজ করে চাইলে বইয়ের নামগুলো লিখে নিতে পারেন। ঠিক আছে? তো আপনারা আপনাদের নিকটস্থ লাইব্রেরিতে আপনারা চাইলে এই বইগুলো সংগ্রহ করতে পারেন। তবে এই বইগুলোর মধ্যে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন, বিশেষ করে যাদের একটু ফিনান্সিয়াল প্রবলেম রয়েছে তাদের ক্ষেত্রে বলতেছি, যেগুলো বই অবশ্যই নেবেন। সেটা কোন বইগুলো কিসের জন্য গুরুত্বপূর্ণ আমি কিন্তু ব্রেকেটে কিন্তু লিখেই দিছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় কোন বই আপনারা কিসের উপকারিতার জন্য পড়বেন বা কোন টপিকের উপর ভিত্তি করে বইটা লেখা হয়েছে। আচ্ছা, তো শুরুতেই আসছি ক্লিফটোফেল। আচ্ছা, ক্লিফটোফেল তো যেটার ব্যাপারে কি বলে, আশা করি বলার কিছু নাই। তো মোটামুটি বেশিরভাগই দেখবেন বড় ভাইয়া বড় আপুরা বা প্রতিযোগিতামূলক ইংলিশের প্রশ্ন, ইভেন যারা আইএলটিএস করে তাদের জন্য কিন্তু ক্লিফটোফেলটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে? যে কোনো ইংলিশের হাই লেভেলের পরীক্ষার জন্য। ঠিক আছে? তো ক্লিফটোফেল পড়লে আপনার গ্রামাটিক্যাল সম্পর্কে আপনার অনেক ভালো ধারণা কিন্তু হবে। ঠিক আছে? তবে আমি রেকমেন্ড করব যে ক্লিফটোফেলটা নেওয়ার আগে অবশ্যই ক্লিফটোফেলটা কিভাবে পড়তে হয় এইটা অবশ্যই আগে জেনে নেওয়া উচিত, কারণ এই বইটা A to Z ইংলিশে লেখা। ঠিক আছে? তো যাদের ইংলিশ একটু বুঝতে সমস্যা হয়, বিশেষ করে কি বলে, বিশেষ করে যারা বাংলা ভার্সনের স্টুডেন্ট রয়েছেন তাদের একটু প্রবলেম হতে পারে। তবে হ্যাঁ, আপনি যদি একবার কয়েক সপ্তাহের মধ্যে যদি আপনি আয়ত্ত যদি করতে পারেন বা এটার মধ্যে যদি লেগে থাকেন, তাহলে আশা করি ক্লিফটোফেল আপনার জন্য এত বেশি একটা প্রবলেম হবে না। ঠিক আছে? তো ক্লিফটোফেলটা আসলে অনেক গুরুত্বপূর্ণ। আর আপনারা চাইলে আপনাদের বড় সিনিয়র ভাইয়া বা সিনিয়র আপুদের যারা হচ্ছে অলরেডি ক্লিফটোফেল সম্পর্কে ভালো আইডিয়া রয়েছে তাদেরকে একটু জিজ্ঞেস করতে পারেন এক্সট্রা টিপস এবং ট্রিক্সের মাধ্যমে, যাতে কিভাবে পড়তে হয় না পড়তে হয়, তো সেটা অবশ্যই বলে দিবে। ঠিক আছে? আমি এত কিছু কেন বলতেছি, কারণ ক্লিফটোফেলটা যারা বিগিনার যারা আছেন তারা হাতে পেলেই বুঝতে পারবেন বইটা আসলে কিরকম। আচ্ছা, তো যাই হোক, পরবর্তী যে বইটা এটা অবশ্যই সংগ্রহ করার চেষ্টা করবেন, সেটা হচ্ছে আপনার ভোকাবুলারির জন্য মাস্ট, গুরুত্বপূর্ণ। যারা গ্রামাটিক্যাল মোটামুটি একটু কম বুঝেন বা কম পারেন তাদের জন্য ভোকাবুলারিটাতে গুরুত্ব দিবেন একটু বেশি। ভোকাবুলারি এবং হচ্ছে সেন্টেন্স ইরর। ঠিক আছে? অর্থাৎ সেন্টেন্সের ভুলগুলো থেকেও আপনার সংশোধন করতে হবে। এই টাইপের প্রশ্ন কিন্তু অনেক আসে, বিশেষ করে রিটেন টাইপের প্রশ্নে এই এরর টাইপের প্রশ্নগুলো অনেক বেশি থাকে। ঠিক আছে? আর ভোকাবুলারি তো সিম্পলি বেশিরভাগ সময় এমসিকিউতে থাকে। ওকে, এরপরে চাইলে এই বইটা অপশনাল, চাইলে এটা সংগ্রহ করতে পারেন। তবে হ্যাঁ, খুব মাস্ট রেকমেন্ড নিতেছি না, বাট হ্যাঁ, যাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম নাই তারা হচ্ছে এই বইটা নিতে পারেন। ঠিক আছে? কারণ বইটা আসলে অনেক গুরুত্বপূর্ণ, কারণ এটা আপনাকে সেন্টেন্সের যে ধরন, অর্থাৎ বাক্যের ধরন আর এর ব্যবহার বুঝতে অনেক সাহায্য করবে। বিশেষ করে এটা রিটেনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ওয়ার্ড স্মার্ট যে বইটা আছে, ঠিক আছে, বেশিরভাগ রাইটারই কিন্তু ইংলিশের। হ্যাঁ, ওকে, বাইরের দেশের রাইটার বেশিরভাগই। আচ্ছা, এরপরে হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ, মোটামুটি বলতে পারেন এটা ভোকাবুলারি একটা অংশ, যেটা হচ্ছে গ্রি বিগ বুক, যেটা হচ্ছে এটাও ইংলিশ লেভেলের। আর অ্যানালজিক্যাল যে প্রশ্নগুলো রয়েছে, অ্যানালজি তো আমরা জানি যে সাদৃশ্য যেগুলো রয়েছে, অ্যানালজিক্যাল ওয়ার্ড আশা করি যারা কি বলে ঢাবির ইউনিটের জন্য যারা পরীক্ষা দিতেছেন তারা আসলে বুঝতে পেরেছেন যে অ্যানালজিক্যাল প্রশ্ন বলতে কোনগুলোকে আমি বুঝাইছি।
বা কোনগুলোকে বলা হয়। এরপর হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন, অর্থাৎ বলতে গেলে সেন্টেন্স কমপ্লিটের যে বিষয়টা, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসতেছে সবার লাস্টে, সেটা হচ্ছে জি ম্যাথ। হ্যাঁ, এটা খুবই গুরুত্বপূর্ণ। যেগুলো আমি টিক দিছি সেগুলো বই অবশ্যই অবশ্যই সংগ্রহ করবেন আপনারা, ঠিক আছে। কারণ জি ম্যাথটা হচ্ছে, আশা করি বুঝতেই পারছেন, এটা ম্যাথের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর যেই আরেকটা সবার লাস্টের বই, এখানে অনেক টাইপের ম্যাথ কিন্তু আছে। যে কোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আপনার এই ম্যাথগুলো অনেক জরুরি, ঠিক আছে। তো জি ম্যাথটা আশা করি সংগ্রহ করার চেষ্টা করবেন। আর যে বইটা মাস্ট, অবশ্যই অবশ্যই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কোয়েশ্চেন ব্যাংক, ঠিক আছে। ম্যাথের যে কোয়েশ্চেন ব্যাংকটা রয়েছে সেটা অবশ্যই আপনারা সংগ্রহ করবেন। এখন এই জায়গায় কোয়েশ্চেন ব্যাংক অনেক বই রাইটারের আছে বা অনেক ইনস্টিটিউটের আছে, তবে আমার কাছে পার্সোনালি অনেকের কাছে জিজ্ঞেস করার পর, তারপরে হচ্ছে আমার নিজেরও দেখার পর মনে হয়েছে যে না, মেন্টরস এবং সাইফোর্স দুইটাটা ভালো। দুইটার যে ম্যাথ, যে কিউ বুক, কোয়েশ্চেন ব্যাংকের যে বই আছে, সেটা তুলনামূলক ভালো, ঠিক আছে। কারণ আমাকে আবার এটা মনে করেন না যে মেন্টরস বা সাইফোর্স আমাকে এটা পাবলিসিটি করার জন্য দিয়েছে, না, মোটেও না। এখানে কোনো বই আমাকে পাবলিসিটির জন্য এক্সট্রা কোনো মানি বা হচ্ছে এক্সট্রা কোনো কিছুই দেয়নি, ঠিক আছে। আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা, তারপরে হচ্ছে আমার যারা অলরেডি হচ্ছে আইবি ইনস্টিটিউটে রয়েছেন, তাদের থেকে আমি সাজেশনগুলো নিয়েছি, ঠিক আছে। বিশেষ করে ম্যাক্সিমামই যারা আইবি ইনস্টিটিউটের যারা রানিং স্টুডেন্ট যারা রয়েছেন, তারাই আমাকে বইগুলো রেফার করেছে, তারা এই বইগুলো থেকেই প্রিপারেশন কিন্তু নিয়েছিল, ঠিক আছে। ওকে। আর ম্যাথ কিউ ব্যাংক, এইটা অবশ্যই আপনারা হচ্ছে সংগ্রহ করার চেষ্টা করবেন। যদি জি ম্যাথটাও যদি নাও পারেন, যদি আপনার আর্থিক অবস্থারও যদি বেশি একটা ভালো না হয়, তাহলে অ্যাটলিস্ট এই 3টা বই সংগ্রহ করার চেষ্টা করবেন, ঠিক আছে। তো আনুমানিক বইয়ের খরচ যদি আমি বলি, যদিও এখন পেপার এবং বইয়ের দাম মোটামুটি বাড়ছে, পেপারের প্রাইস হাইয়ের জন্য, তো তারপরেও আমি বলবো 1500-র মধ্যে আশা করি 3টা বই হয়ে যাবে, ঠিক আছে। কারণ বইগুলো মোটামুটি ভালোই মোটা আছে, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখন এটা নিয়ে ভয় পেলে চলবে না। কারণ হচ্ছে যদি আপনাকে আপনার একটা ভালো পজিশনে যদি যেতে হয়, যদি আপনি ভালো বড় কোম্পানিতে যদি হচ্ছে জব পেতে চান, বা সাকসেস রেটটা যদি আপনার হাই রাখতে চান, তাহলে অবশ্যই আপনাকে পরিশ্রম তো করতেই হবে, এটা তো মাস্ট, গুরুত্বপূর্ণ। আর কোয়েশ্চেন ব্যাংক যেটা বললাম, এটাতে কেন বেশি গুরুত্বপূর্ণ লেগেছে, কারণ মেন্টরস এবং সাইফোর্সে যেটা আমাকে ম্যাক্সিমাম স্টুডেন্টরা বলেছে, আইবি এর রানিং স্টুডেন্টরা, যে এখানে অ্যালজেব্রা, অ্যারিথমেটিক এবং জিওমেট্রি, এই 3টা প্রশ্নের ভালো একটা সমন্বয় কিন্তু আছে এই বইটাতে, ঠিক আছে। তো এই বইগুলো অবশ্যই সংগ্রহ করার চেষ্টা করবেন, হয় মেন্টরস না হয় সাইফোর্স, দুইটা নেওয়ার কোনো দরকার নেই, ঠিক আছে। তো যে কোনো একটা, এখানে আমি অপশন দিয়ে দিলাম আপনাদেরকে। ওকে, সো আশা করি অনেক কিছু আপনারা বুঝতে পেরেছেন। আর আবেদন ফি এর কথা যদি বলি, আবেদন ফি গতবারে ছিল 1500, এটার ভিত্তিতেই আমি লিখেছি, তো আনুমানিক এইটাই থাকবে, তো 1200 1500 এই টাইপেরই। তো আর বড় জোর যদি বাড়ায়ও, তাহলে বড় জোর 100 200 বাড়াইতে পারে, তবে আমার মনে হয় না যে বাড়ানোর সম্ভাবনা রয়েছে। তো আনুমানিক আইবি ইউনিটে আপনার আবেদন ফি নর্মালি এটাই থাকে, ঠিক আছে। তবে অ্যাটলিস্ট যে কথাটা আমি বলবো, যেটা না বললেই নয়, সেটা হচ্ছে অবশ্যই তো পরিশ্রম করতে হবে, মাস্ট। তবে এই ইউনিটে পরীক্ষাটা তুলনামূলক অন্যান্য ইউনিটের থেকে কিন্তু কঠিন। কেন কঠিন এবং জটিল, এটাও আমি একটু বলে দিই আপনাদের। কারণ এটার বিশেষ করে এটার যে সময়ের যে ব্যাপারটা, ঠিক আছে। কারণ যে কোনো ধরনের টাফ এক্সাম হোক বা যেই এক্সামই হোক, একটা প্রিপারেশনেরও কিন্তু একটা সময়ের ব্যাপার আছে, ঠিক আছে। আর আইবি ইউনিটটা ম্যাক্সিমাম স্টুডেন্ট পিছিয়ে পড়ার মেইন রিজন হচ্ছে মূলত এটা ইউনিট যে আছে, ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা জানেই না, ঠিক আছে। আবার আরেকটা বললাম যেটা মিসকনসেপশন, যেটা কমার্সের স্টুডেন্টরাই শুধু পারবে পরীক্ষা দিতে, বাকিরা পারবে না, ঠিক আছে। এটা একটা ভুল ধারণা, ঠিক আছে। আরও অনেক ভুল ধারণা ছিল, যেটা আমি আশা করি আপনাদের ধারণাটাগুলো দূর করতে পারছি। তো যাই হোক, যেটা আমি বললাম, যেটা আমি বলার মেইন রিজনটা, সেটা হচ্ছে এই পরীক্ষার যে আনুমানিক সময়সীমা কত থাকে, এটাও একটু আপনারা জেনে রাখেন। আপনাদের এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর আনুমানিক বলা যেতে পারে যে আপনাদের ঢাবির পরীক্ষাগুলো, অর্থাৎ ABC ইউনিটের পরীক্ষার আনুমানিক বলা যেতে পারে যে 2 বা 3 সপ্তাহ আগে, বা আনুমানিক 1 মাসের মধ্যেই কিন্তু এই আইবি ইনস্টিটিউটের পরীক্ষাটা কিন্তু হয়ে যায়, ঠিক আছে। তো আশা করি বুঝতেই পারতেছেন যে সময়টা কত পরিমাণে কম আর পড়াটা কত পরিমাণে বেশি। তো
তো সবচেয়ে বেশি ভালো হয় যাদের আইবিএ ইউনিটে দেওয়ার মানে একদম অনেক পরিমাণে ইচ্ছা, তারা এইচএসসির পরপরই পড়ালেখা শুরু করে দেন বইগুলো নিয়ে। এটা অনেক 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 বেশি ভালো হয়। ঠিক আছে, এটা আপনারা হচ্ছে মানে কোচিং সেন্টারই হোক অথবা হচ্ছে আপনার যদি কোনো বড় ভাইয়া থেকে থাকেন, সবচেয়ে ভালো হয় যদি আইবি এর হচ্ছে কেউ বড় ভাইয়া বা বড় আপু যদি থেকে থাকে, বা হচ্ছে তারা আপনাকে অনেক ভালোভাবে গাইডেন্স দিতে পারবে। তো চেষ্টা করবেন যেন আইবি ইনস্টিটিউটই যেন সে পড়ে, কারণ সেই আপনাকে ভালো গাইডলাইন দিতে পারে। ঠিক আছে, আচ্ছা তো যাই হোক, ভিডিওটা আশা করি আপনারা অনেক কিছু নতুন অনেক কিছু জানতে পেরেছেন। ঠিক আছে, তো ভিডিওটা যদি সামান্য উপকৃত যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে, আর যদি কোনো আমার মিস্টেক হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওকে, সো আজকের ভিডিও তাহলে এই পর্যন্তই। আর আমি ধন্যবাদ করতে চাই বিশেষ করে যারা আমাকে অনেক বেশি হেল্প করেছে রিসার্চে, এবং হচ্ছে আমার আইবিএ ইনস্টিটিউটের ওই ফ্রেন্ডদেরকে, বিশেষ করে 4-5 জন আমার পরিচিত ফ্রেন্ডস আমার হলের। তো যাই হোক, তাদেরকে আমি অনেক অনেক থ্যাঙ্কস দিতে চাই। ওকে, অনেক অনেক ধন্যবাদ। না হলে তারা না হলে অবশ্যই রিসার্চটা করা সম্ভব হইতো না। ওকে, তো যেগুলো ইনফরমেশন দিতে পেরেছি, কিছু বিষয় হচ্ছে আপনাদের গুগল থেকে নেওয়া, আর কিছু বিষয় হচ্ছে তাদের থেকেই আপনার বইগুলো, বিশেষ করে বই মান বন্টন এই সেই, কারণ আমি নিজেও আইবিএতে পরীক্ষা দিইনি, তো সম্পূর্ণ তাদের যেই অভিজ্ঞতা সেটা থেকেই আমার নেওয়া। ওকে, সো এই জন্যই বলতেছি যে ভুল ত্রুটি যদি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, তো আজ আমি আবির স্যার আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ নেক্সটে এরকমই অনেক ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। ওকে, সো সকলকেই অনেক অনেক শুভকামনা রইল আপনাদের আইবি ইনস্টিটিউটে যারা যারা পরীক্ষা দিবেন, এছাড়াও ইউনিভার্সিটি অ্যাডমিশনের যেই লেভেল